এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, নির্বাচন কমিশনের পক্ষপাত নিয়ে অভিযোগ করছে সব পক্ষ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন কমিশন কোনো ক্ষেত্রে পক্ষপাত করছে। আর জামাতে ইসলামীর নায়েবে আমির অভিযোগ করেছেন নির্বাচন কমিশন একদিকে ঝুঁকে পড়েছে। আর এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দাবি, বাইরে মব করার সুযোগ তৈরি করে দিয়ে ভেতরে ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকদের মনোনয়ন বৈধ করছে নির্বাচন কমিশন। এমন পক্ষপাত অব্যাহত থাকলে নির্বাচনে না যাওয়ার হুঁশিয়ারি সজীব ভুঁইয়ার। নির্বাচন কমিশন পক্ষপাত করছে এমন অভিযোগ এনে ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। দাবি না মানা হলে সোমবার আবারও ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি। সব পক্ষই যখন নির্বাচন কমিশনের দিকে পক্ষপাতের আঙ্গুল তুলছে, তখন প্রশ্ন আসতে পারে, তাহলে নির্বাচন কমিশন কোন পক্ষ? আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির এবং রাজনীতিবিদ তাজনুবা জামিনকে। আপনাদের দুজনকেই আমন্ত্রণ আজকের এই সময় অনুষ্ঠানে। আমি তাজনুবা জামিনকে দিয়ে শুরু করতে চাই। একদম আপনার কাছে এটি একবারেই প্রাথমিক প্রশ্ন, আমাদের কাছে এটা অনেক ভ্যালিড প্রশ্ন আমাদের দর্শকদের জন্য। কে কাকে ছাড়লো? তাজনুবা জামিন এনসিপিকে ছাড়লো, নাকি এনসিপি তাজনুবা জামিনকে ধারণ করতে পারলো না, ধরে রাখতে পারলো না? ইস্যুটা আসলে কি ছিল? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। এটা আসলে অনেক পুরনো বিষয় হয়ে গেছে এখন, এবং এখানে আসলে মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নাই। আপনার প্রশ্নটা অনেকটা মুখোমুখি দাঁড় করানোর মতো। এটা হচ্ছে যে আমার বিষয়টা এমন যে আমার মনে হয়েছে এখানে আমি যে নতুন রাজনীতির কথা বলতে এসেছি, এটা এখানে আমার জন্য এটা সুইটেবল হচ্ছে না। সো সেক্ষেত্রে আমি এটা থেকে সরে এসেছি। সো এখানে আসলে কে কাকে ছাড়লো বিষয়টা এরকম না। এটা আমার প্রথম রাজনৈতিক সংগঠন ছিল এনসিপি। সো প্রথম রাজনৈতিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা বা এক ধরনের যে ভালো লাগা, সেটা সব সময় থাকবে। কিন্তু আমি আমার যে সেই কারণটার কারণে আমার মনে হয়েছে যে আমি এখানে যে গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন রাজনীতির কথা আমরা বলেছি, এবং আমি কিন্তু আগে কখনো রাজনীতি করি নাই, সো এটার মাধ্যমে আমার রাজনীতিতে আসা। সো আমার কাছে মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মে থেকে আমি হয়তো পূরণ করতে পারবো না, আমি অন্যভাবে একটু চেষ্টা করে দেখতে পারি। এটাই। আপনার ফেসবুক স্ট্যাটাসে দেখলাম যে সংসদে যাওয়া অত সহজ কাজ নয়। জুলুম হজম করা, জুলুম সওয়া, মানুষের জন্য কাজ করা, এখনো কি আপনি সেই স্বপ্ন দেখেন কিনা? পোস্টটা এরকম ছিল যে আসলে খুব অল্প সময়ের মধ্যে যেন তেনভাবে আমরা যদি সংসদে যেতে চাই, এমপি হতে চাই, সেটাই একমাত্র উদ্দেশ্য হওয়া আমার মতে ঠিক না। আমার কাছে মনে হয়েছে যে আমরা নতুন রাজনীতিতে এসেছি, আমাদেরকে মানুষকে আস্থায় নিতে হবে। আমরা কি করতে চাই সেটা পরিষ্কারভাবে আমাদেরকে মানুষকে বুঝাতে হবে। এবং সংগ্রাম বা মজলুম হওয়া, যে কথাটা আমি লিখেছিলাম, সেটা হচ্ছে আমি কতটা ত্যাগ স্বীকার করতে পারি যে দেশের স্বার্থে, আমার নিজের স্বার্থটাকে। আমরা তো খুব বলার সময় বলে ফেলি না, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, বলতে একদম আটকায় না। কিন্তু যখন কাজের ব্যাপারে আসে, তখন কিন্তু আমরা বিগত রাজনীতিবিদদেরকে বা বিদ্যমান রাজনীতিবিদদেরকে আমরা সবসময় দেখি যে নিজের স্বার্থটাকেই আসলে প্রাধান্য দেয়। এখন নিজেরটাকেও বেশি প্রাধান্য দেওয়া, এটার থেকেও আমরা যেহেতু নতুন বা আমি যেহেতু নতুন, আমার নিজেকে আগে প্রমাণ করতে হবে মানুষের কাছে যে আমি
কতটুকু দেশের জন্য কাজ করতে চায়, কতটুকু নীতি আদর্শ ঠিক রেখে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেহেতু আমার রাজনীতিতে আসা, আমি সেই আকাঙ্ক্ষাটাকে কতটুকু ধরে রাখছি সেটা মানুষের কাছে পরিষ্কার করতে হবে। সেটা না করে আমি যদি খুব তাড়াহুড়া করে সংসদে যাওয়ার জন্য কোনো শর্টকাট বেছে নেই, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি করতে পারি না আমার যে নীতি বা যে আদর্শ। সো যেহেতু আমি একদম নির্বাচনের মনোনয়ন পেয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়ে তারপর সেখান থেকে স্টেপ ডাউন করেছি একদম অপ্রত্যাশিতভাবে, তো আমার কাছে মনে হয়েছে যে ওটা করার চেয়ে আমি ব্যাকে এসে আমি আবার কাজ করি এবং ভবিষ্যৎ সময় বলে দিবে যে আমি কতটুকু মানুষের আস্থা অর্জন করতে পারছি। জি, মত এবং দ্বিমতটা কোন কোন পয়েন্টে হলো, কোন কোন ইস্যুতে হলো যে আপনি আপনার ভালো লাগার একটা জায়গা আপনি ছেড়ে আসলেন? দ্বিমত আসলে না, যেমন আমরা যখন, আপনার নিশ্চয়ই মনে আছে গত 28শে ফেব্রুয়ারি আমরা যখন গত বছর মানে দল যখন শুরু হয় আর কি, তখন আমাদের আমরা কি বলেছিলাম যে আমরা একটা তৃতীয় শক্তি হতে চাই রাজনীতির, পুরা বাংলাদেশের যে রাজনীতির যে স্পেকট্রাম আছে, যে ফ্রেমওয়ার্ক আছে বিদ্যমান বিএনপি জামাতের বাইরে আমরা আরেকটা থার্ড ফোর্স হতে চাই, এবং আমরা কোনো ধরনের নাগরিকের অধিকার ভিত্তিক যে রাজনীতি, যে রাজনীতিতে মানে জুলাই যে বৈষম্যের কারণে আসলে জুলাই হয়েছিল, মানুষের অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক বৈষম্যের যে মুক্তি এবং সামাজিক রাজনৈতিক বিভিন্ন স্তরে যে বৈষম্য আছে, আমরা সেই মানুষগুলোর কথা বলবো, সেই রাজনীতির কথা বলবো। আমাদের রাজনীতিটা ধর্মভিত্তিক হবে না, বিভিন্ন জাতিসত্তার কথা আমরা বলবো। সো আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা আগে স্টাবলিশ করতে পারি নাই। স্টাবলিশ করার আগে মানে নিজেদের জাত বুঝানোর আগে, যেমন আমাদের একটা প্রথম থেকে আমাদের এনসিপিকে একটা ফ্রেমে ফেলা হচ্ছিল যে এটা হচ্ছে তাদের আদর্শটা পরিষ্কার না মানুষের কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে সেটা আগে স্টাবলিশ করে তারপর যদি আমরা কোনো ধরনের নির্বাচনী জোটে যেতাম বা মানুষকে আস্থায় নিয়ে, যেখানে মানুষের একটা অনাস্থা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তো সেটা আমার কাছে আর কি মনে হয়েছে যে আমি যেহেতু এই নির্বাচনী জোটে সমর্থন দিতে পারছি না বা এই পথটাতে, যে পথটাতে এনসিপি বড় হতে চাচ্ছে সেই পথটা আমি হয়তো অনুসরণ করতে চাচ্ছি না, তো এইখান থেকে আমি নিজেকে সরিয়ে এনেছি। এই যে মানুষের অনাস্থার কথা বললেন, স্পেসিফিক্যালি এটা কোন পক্ষকে বা কোন দলকে, কাকে বুঝিয়েছেন? না, অনাস্থা বলতে আমরা তো নতুন, তাই না? প্রত্যেকেই আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা জাতীয় রাজনীতিতে পরিচিত হয়েছে, তাদেরকে তো নিজেকে মানে মানুষকে আস্থায় নিতে হবে, তাই না? আপনি কি করতে চান? আপনি দেখেন বিপ্লবের যে একটা ধারা ছিল সেটা দিয়ে কিন্তু রাজনীতি হবে না। আপনার ওটা কিন্তু জুলাই হয়ে গেছে, গণ অভ্যুত্থান হয়ে গেছে। এরপর যখন আপনি রাজনীতি করবেন তখন আপনি কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে আপনি মুক্তি আনবেন, কিভাবে আপনি বৈষম্য দূর করবেন, কিভাবে আপনি ধনী গরিবের বৈষম্য দূর করবেন, কিভাবে আপনি শ্রমজীবী মানুষের নির্বাচনের আগে এসে এনসিপি কোন জায়গায় ভুলটা করলো যার কারণে আপনাদের মতো যারা এনসিপিকে ভালোবাসলেন, ধারণ করলেন, থাকতে চাইলেন, তারা থাকতে পারলেন না? এখানে আপনি আবার ওই প্রথম প্রশ্নে চলে গেছেন। এখানে ভুল বা সঠিকের কথা না, এটাতে আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে স্যুট করছি না, তাই আমি নিজেকে সরিয়ে এনেছি। এখন এনসিপি ভুল করলো না সঠিক করলো এটা দেশের মানুষ এবং সময় বলে দিবে, এটা আসলে নির্ধারণ করার জন্য আমি কেউ না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি এই পথটা অনুসরণ না করে আমি নিজেকে সরিয়ে আনতে পারি। আপনারা মধ্যম পন্থা চেয়েছিলেন, এনসিপি কি একেবারেই ডানপন্থার দিকে ঝুঁকে গেছে? এটা ইস্যু কি সেটা? না, ওটাই একমাত্র ইস্যু বলে আমি মনে করি না, কারণ নির্বাচনী জোটটাই হচ্ছে আমার সরে যাওয়ার অন্যতম কারণ না। আমি যেটা বলছিলাম যে আপনি দেখেন সবাই মনে করতো যে জুলাই আন্দোলন বা পতিত ফ্যাসিস্টরা যেভাবে দেখতো যে জুলাই আন্দোলনটা করেছে ইসলামিস্টরা বা এক ধরনের জামাত শিবিরের, এটা একটা, তারা তো একদম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল জামাত শিবিরের, কিছু হলেই জামাত শিবিরের দোষ দিতে পছন্দ করতো। তো আমরা তো দেখেছি এটা করেছে কারা? সাধারণ মানুষ। আপনার নিশ্চয়ই মনে আছে কারা কারা এখানে জীবন দিয়েছে। রিয়াগোপ এখানে জীবন দিয়েছে, এখানে আনাস জীবন দিয়েছে, এখানে মুগ্ধ জীবন দিয়েছে। খুব সাধারণ মানুষজন, ভ্যান চালক, সবজিওয়ালা, ছাত্ররা,
গৃহবধূরা এখানে বাসার মধ্যে গুলিবিদ্ধ শহীদ হয়েছেন হয়েছে। গলি হ্যাঁ, তাহলে এদেরকে রিপ্রেজেন্ট করার মতো যে রাজনৈতিক ফোর্সটা আমাদের হওয়ার কথা ছিল, এটা আমরা পরিষ্কার করতে পারছিলাম না শুরুতে, নানান কারণে, রাজনৈতিক কারণে আমাদেরকে সবসময় ট্যাগিং করা হতো। সো এই নির্বাচনটা আমার কাছে মনে হয়েছে যে একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম বা একটা সুযোগ আমাদেরকে নিজেদেরকে প্রমাণ করার জন্য। আর নির্বাচনী জোট এটার কারণ আমি বলবো না, এই কারণে, কারণ সেই আপনি যদি বাংলাদেশের হিস্ট্রি দেখেন, সেই 1954 থেকেই কিন্তু জোটের রাজনীতি চলছে, তাই না? সেই যুক্তফ্রন্ট থেকে শুরু করে আমরা 90s আমরা দেখলাম, 80-র পরে দেখলাম, 2001-এ দেখলাম। এটা হচ্ছে কি যে এটা পুরনো রাজনৈতিক দলগুলোর, যারা তাদের আদর্শ বৈশিষ্ট্য স্টাবলিশ করে ফেলেছে মানুষের কাছে। মানুষ বোঝে আওয়ামী লীগ মানে কি, বিএনপি মানে কি, জামাত মানে কি, কিন্তু মানুষকে এনসিপি মানে কি, এটা একটা ফ্রেমের মধ্যে আমরা কিন্তু বোঝাতে পারি নাই একদম শুরুতে, জন্মের পরপর তো আর আপনি জাতপাত বোঝাতে পারেন। সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আগে আমরা যদি পরিচিত হতে পারতাম, আমাদের ভিত্তিটা যদি আগে, স্বকীয়তাটা যদি আগে আলাদা হতো, দেন নির্বাচনী জোটটাতে তাহলে এটা মিশে যেত না এখন যেরকম mixing ধন্যবাদ হয়েছে। আপনাকে। আপনি থাকুন। শাহরিয়ার কবির, আপনার কাছে যাই যে খুবই ঘটা করে এক পক্ষ আরেক পক্ষকে এঙ্গেজ করে সমাবেশ, মহাসমাবেশ করে দীর্ঘদিন এক ধরনের কর্মসূচি পালন করে যখন 11 দলীয় জোট হলো, সেটি এখন 10 দলীয় জোট। আবার এই 11 দলীয় জোট হওয়ার আগে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলতো, এখন আবার আমরা দেখি যে 10 দলীয় জোট হওয়ার পরে আবার এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এটা কেন হলো? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদের দুজনকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে হঠাৎ করে একটা নাম মনে হলো। নামটা হচ্ছে হারেস চৌধুরী। তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন ব্যবসায়িক, এবং তিনি একজন রাজনীতিবিদ। 2007 সালের পরে তার কিন্তু আর কোথাও অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। 2021 সালে হঠাৎ করে সেই সংবাদটাও পাওয়া গেল 2023 সালে, যে হারেস সাহেব, আল্লাহ তাকে পছন্দ করছেন, তিনি এই পৃথিবী থেকে বিদায় নিছেন 2021 সালে। এবং অনেকে বলতো তিনি ইউকেতে আছেন। মালেক সাহেব সে সময় বললেন না, তিনি ইউকেতে নাই, তিনি বাংলাদেশে আছেন। এবং সিলেটের সেই সময় শামীম, মানে আবুল কাহের চৌধুরী মোস্তফাউদ্দিন নাম শামীম, উনি বিএনপির সিলেটের প্রধান ছিলেন, তিনিও বললেন যে কোথায় ওনার মাটি হয়েছে, দাফন হয়েছে, সেটা আমরা জানি না। এই কথাটা এই কারণে বললাম, রাজনীতিতে মাঝে মাঝে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হয় যেখানে নিজের প্রাণ উৎসর্গ করতে হয় জাতির জন্য, এবং সেটাই হারেস চৌধুরী করে গেছেন। এটাকে গুপ্ত বা অন্য কিছু বলার কোনো সুযোগ নেই। ঠিক সেরকম আমার বোন যে কথা বললেন, উনি হয়তো এনসিপি থেকে চলে গেছেন। শেরেবাংলা ফজলুল হক মনে হয় 10টা না 15টা রাজনৈতিক দল গঠন করেছিলেন তার জীবদ্দশায়। সো একটা মানুষ তার আইডিওলজি যেখানে মিলবে সেখানে যতক্ষণ ভালো লাগবে সে সেখানে থাকবে, যখন আইডিওলজি মিলবে না সে সেখান থেকে চলে যাবে। তো এই উত্তরটাই হচ্ছে আপনার 10 আর 11 দলের এই জোটটাই করা হয়েছে, বা বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বে যে জোটটা হয়েছিল, সে জোটটা হয়েছিল ইলেকশন কেন্দ্রিক। এটা কিন্তু সমঝোতা কোনো জোট না, এটা 4 দলীয় জোট না, 12 দলীয় ঐক্য জোট না, এটা 14 দলীয়র মতন মানে মনস্টার তৈরির জোট না। এই জোটটা কি জন্যে? সমমনা যারা, কি সমমনা যারা, যারা ভারতীয় আধিপত্যবাদকে বিরোধী, যারা ইসলামকে ধারণ করেন, এবং যারা ভাবেন 90% এই মুসলমানের দেশে একটা লিবারাল ডেমোক্রেসির নামে অপসংস্কৃতি না চালু করে ইসলামকে ধারণ লালন পালন করবে, তাদের একটা প্ল্যাটফর্ম। এবং এনসিপি এখানে একজন অংশীদার। আপনারা যদি দেখেন, চরমনাই সাহেব কিন্তু একটা বিরাট করছিলেন, জনসভা করেছিল, মহাসমাবেশ করেছিল। সেই মহাসমাবেশে কিন্তু বলছেন যে এবারের ব্যালট বাক্স হবে একটা ব্যালট বাক্স। আজকে উনি ভাবছেন না, আমি 3টি আসনেই কি করতে পারবো, প্রার্থী ইলেকশন দিতে করতে পারবো। পারবো না। প্রার্থী তো দিতে
প্রার্থী তো সবাই দিতে পারে, আপনিও পারেন আমিও পারি, তিনি হয়তো ভাবছেন তার জয়ের সম্ভাবনা আছে। এখন বৃহত্তর স্বার্থে উনি যেখানে বললেন যে ইসলামের বাক্স একটা হবে, এখন উনি যদি ইসলামের বাক্স দুইটা করতে চান এটা ওনার ব্যাপার, কিন্তু দেখেন বাংলাদেশ জামাতে ইসলাম কি করলেন, বাক্সটা একটাই রাখলেন, ওই জন্য বললেন ওনার সিটে কিন্তু কাউকে প্রার্থী দেওয়া হবে না। দেখেন ওনার সিটে সমস্ত মুসলমানকে দেন, এটাই হচ্ছে মুসলমানের কি কাজ, যে তুমি যেটা বলবা মুখে সেটাকে বিশ্বাস করতে হবে। বাক্স একটা, ঠিক আছে উনি ভুল করতেছে করুক, আমরা তো আমাদের কথা রাখবো, ঠিক আছে, ওনার ওখানে আমরা কি দিব না, প্রার্থী দিব না। সো ওই যে কথাটা বললাম যে সমস্ত মানুষের মুসলমানের বাক্স হবে একটা, উনি কথা রাখলে রাখবেন, না রাখলে রাখবেন না, এবং শেষ দিন পর্যন্ত উইথড্র শেষ দিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম তাদের জন্য বোধহয় 49টা সিট এখনো ফাঁকা রেখে দিয়েছেন, এখনো কোনোটা পূরণ করেননি। এখন আইডিওলজিক্যাল আজকে যদি আমি ভাবি যে না এটা আমার জন্য সঠিক, কালকে আমি সেটা নাও তাই ধরুন। এখন চরমনায়ের পীঠ থেকে যেটা বলা হচ্ছে, ইসলামী আন্দোলন থেকে, যে জামাত ইসলামী শরিয়া চালু করবে না, তারা তাদের মূল নীতিতে অটল না, তারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার রাজনীতি করতে চায়, আদর্শগত মিল না থাকার কারণে তারা সরে গেছে। আজকেও চরমনায়ের পীর এবং ইসলামী আন্দোলনের যিনি ভাইস চেয়ারম্যান আছেন মুফতি ফজলুল করিম, তিনি এই অভিযোগগুলি করেছেন এবং জামাতকে আবারও তিনি আগে যেই ভাষায় আক্রমণ করত, মুনাফেক বলতো, আজকেও তিনি জামাতকে মুনাফেক বলেছে। আচ্ছা, প্রথম কথা হলো আমাকে যেমন অনেকেই সকালবেলা হলে আমি হচ্ছে ফোন পাই, সবগুলো ফোনই ইন্ডিয়ান নাম্বারে, এবং নেমেই প্রথমেই কিছু গালিগালাজ খাই, নামাজ পড়ার পরে প্রথম জিনিসটা হচ্ছে প্রতিদিন আমার এখন একটা অভ্যাস হয়ে গেছে, ফোনগুলো আমি ধরি এবং গালিগালাজ খাই। এতে লাভটা কি আমার জানেন, আমি কিন্তু গালি দিই না, যে আমার পাপের বোঝাটা তাদের উপর যাবে, আল্লাহ যদি তাদেরকে হেদায়েত করে করবে। আপনি যে কথা বললেন ওনার মুনাফেক বলতেছে, কিছু বলতেছে, সেটার আমি কোনো পাল্টা উত্তর দেব না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে শরিয়া বলে যে ইসলামী ফোবিয়া ক্রিয়েট করতে চাওয়া হচ্ছে, আপনাকে বাংলাদেশে ইসলাম কায়েম করতে গেলে বাংলাদেশের মতো করে কায়েম করতে হবে। এখানে আমি মিডল ইস্টে যেরকম ইসলাম আছে ওই ইসলাম যদি এখানে কায়েম করতে চাই তা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও এখানে বলেনি যে তোমাকে অমুক দেশের মতো ইসলাম কায়েম করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো লিবারাল বা মধ্যম পন্থার কোনো ধর্ম থাকে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন আমি ইসলামকে কি করছি, মধ্যম পন্থায়, এক্সট্রিমিজম এখানে কোনো জায়গা নেই। আপনি এখন বলেন, ধরে নেন একটা কথার কথা বললাম, কালকে জামাত ইসলাম ক্ষমতায় আসলেন, আমার লোন আছে রাষ্ট্রীয়ভাবে, কার কাছে আছে, IMF এর কাছে আছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আছে। আমি এখন ঘোষণা দিলাম যেহেতু জামাত ইসলাম ক্ষমতায় আসছি, ইসলাম বলছে কি দেওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, অতএব IMF ওয়ার্ল্ড ব্যাংক আমি তোমাকে টাকা দেবো না। পারবো? পারবো না। আমাকে কি করতে হবে, তাদের টাকাটা শোধ দিয়ে ওখান থেকে তওবা করে বের হয়ে আসতে হবে, যাতে সামনে আর আমি কি না নিতে পারি, সুদ নিতে না পারি। তার মানে হচ্ছে আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাইলে ইট টেক্স টাইম। যেমন আর একটা জিনিস আপনাকে উদাহরণ দিই, LC খুলবো, আমার একটা সুইফট কোড ইউজ করতে হয়, এই সুইফট কোডের প্রণেতাকে সুইস ব্যাংক। তাহলে আমাকে LC যখনই আমি করতে যাব তখন আমি এই সুইফট কোড ছাড়া, US ডলারের ট্রানজিকশন ছাড়া আমি কি পারবো? পারবো না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, আপনি চাইলে এটা আগামীকালকে পারতেছেন না। সেই ক্ষেত্রে যদি এখন কেউ না জেনে না বুঝে বলে এই কাজটা করতেছে অতএব তো ইসলাম কায়েম হবে না, তাহলে বলতে হবে যে এটা তার লিমিটেশন। তার জন্য আমি তাকে কি বলতে পারি না, গালি দিতে পারি না। ওকে, ধন্যবাদ। তাসনুবা জাবিন, আপনার কাছে প্রশ্ন যে জুলাই যোদ্ধা হিসেবে এনসিপির যারা প্রথম সারির নেতৃত্বে, তাদের কাছে মানুষের অনেক আশা ভরসার জায়গা ছিল। এনসিপি আসলে পথ হারালো কোন জায়গাটিতে এসে? আপনার কাছে কেন মনে হলো যে এনসিপি পথ হারিয়েছে, তাদের সাথে থাকা যায় না? আচ্ছা, আপনি বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরটা আমি নেব। আচ্ছা আগে এটা দেই। প্রথম কথা হচ্ছে জুলাই যোদ্ধা শুধু এনসিপিতে নাই, কারণ জুলাইটা নির্দলীয় ছিল এবং সব দলের ছিল। এটা সাধারণ মানুষের অধীনে এই অভ্যুত্থানটা হয়েছে, যেটাতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যর্থতা বা ভুল বা তাদেরকে নাকচ করার আমি কেউ না, এবং সেটা সময় বলবে, শুধু এনসিপি না,
আগামীতে যারা সরকার গঠন করবে, যারা সরকার গঠন করবে না, প্রত্যেকটা রাজনৈতিক দলের গতিপথ, ভবিষ্যৎ, ব্যর্থতা, সফলতা সব কিছু সময় নির্ধারণ করবে। কারণ আমরা একটা বাক পরিবর্তন হয়েছে রাজনীতিতে। সো এটার হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে পথ হারানোর যে কথাটা আপনি বলছেন, এটা তো একেবারেই ঠিক না। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে যে প্রশ্নটা আপনাকে বিরতিতে যাওয়ার আগে যে উত্তরটা দিচ্ছিলাম, ওইখানেই গিয়ে কিন্তু আমার সব কথা শেষ হয় যে আমার কাছে মনে হয়েছে আমি এভাবে স্যুট হচ্ছি না। আমার কাছে মনে হয়েছে শুধু তো আপনার ইস্যু ছিল না, আপনার মতো আরো মানে আমাদের এক মানে ফোকাসড নারী নেতৃত্ব, হ্যাঁ মানে কয়েকজনই তো আপনারা মানে থাকলেন না। এটা আসলে আমরা যে খুব কালেকটিভলি ডিসিশনটা নিয়েছি তা না। হ্যাঁ, আমরা কিন্তু সবাই মনোনয়ন পাওয়ার পরে যার যার মাঠে ছিলাম, যার যার নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম। কারণ শুরু থেকেই স্বতন্ত্রভাবে এককভাবে আমাদের নির্বাচনটা হওয়ার কথা ছিল। সো যদি এটা যে যখন মনে করেছে তার জন্য যে ডিসিশন নেওয়াটা সঠিক, সে তখন তার জন্য ডিসিশনটা নিয়েছে। আমি আমার ডিসিশন নিয়েছি, যারা ডিসিশন নিয়েছে, বাকিদের ডিসিশন নিয়েছে। এটা কোনো কালেকটিভ সিদ্ধান্ত ছিল না। এবং আমার কাছে মনে হয় প্রত্যেকেরই কারণ একটাই, যে সে মনে করেছে যে সে এখানে এই পথটা দিয়ে সে পাড়ি দিবে না, সে যেই পথটা পাড়ি দিতে এসেছিল সেটা অন্য পথ। আবার আমরা দেখলাম যে 30 জনের একটা প্রতিনিধি অথবা গ্রুপ অফ পিপল বলতে পারেন, তারা কিন্তু মানে এনসিপিকে একটা নোটিশ করেছিল যে আমরা জানতে চাই যে কেন জামাত জোটের সাথে যাচ্ছে এনসিপি। হ্যাঁ, এটা তো করতেই পারে। এটার বিপরীতে আবার জোটকে সমর্থন করেও এক ধরনের রিট পিটিশন মানে একটা লেটার গিয়েছিল। সো ইটস হ্যাপেন। এটা ইন্টার পার্টি মানে পার্টির অভ্যন্তরীণ এটা হতেই পারে। এটার কোনো খুব আলাদা একটা তাৎপর্য দুইটা লেটারেরই আছে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে যে যারা দলের সিদ্ধান্তটাকে ধারণ করেছে তারা অবশ্যই সেটাকে কন্টিনিউ করছে, এবং যারা আমরা সিদ্ধান্ত ব্যতিরেকে আমাদের যে নিজেদের একটা সিদ্ধান্ত আছে সেটাকে আমরা যারা প্রাধান্য দিয়েছি, আমরা আমাদের পথটা বেছে নিয়েছি। বিএনপির সাথে গেলে কি ভালো করতো এনসিপি? এই একই উত্তরই হয়। আপনি যদি কোনো বড় দলের সাথে আপনি নিজের জাত চেনানোর আগে, নিজের পরিচয় বোঝানোর আগে আপনি যখন কোনো বড় দলের সাথে যখন চলে যাবেন, তখন কিন্তু আমরা অতীতেও দেখেছি অস্তিত্বটা হারিয়ে যাওয়ারই কিন্তু একটা শঙ্কা থাকে। এবং গণঅভ্যুত্থানের ঠিক পরপর নির্বাচনে এটা আমার কাছে মনে হয়েছে যে এটা কখনোই সঠিক পন্থা হতো না। আর সেটা শুধু যে জামাতের সাথে নির্বাচনী জোট ইজ নট দ্য ইস্যু হচ্ছে যে আমরা এককভাবে স্বতন্ত্রভাবে আগে আমাদের রাজনীতিটা দাঁড় করাতে চেয়েছিলাম। তারপর এবার সেটা নিয়ে কিন্তু আপনি দেখেছেন অসংখ্য মানুষ বা বিশ্লেষকরা, রাজনৈতিক বোদ্ধারা বলেছেন, এটার পক্ষেই বেশি সমর্থন দিয়েছেন যে কম করে হলেও আমরা যদি আমরা বলতে যারা নতুনরা, আমরা যদি আমাদের স্ট্যান্ডার্ড বা আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা যদি আলাদা করে বোঝাতে পারি, ফার্দার পরের টার্মে আমাদের জন্য এটা ইজিয়ার হতো, যেটা এখন হয়তো একটু কষ্ট হবে বা অনেকখানি কষ্ট হবে। সো বিএনপির সাথে গেলেও আমার স্ট্যান্ড কিন্তু এটাই থাকতো, যে এটা হচ্ছে কোনো বড় দলের সাথে আপনি যখন, কারণ আমি যেটা বলছি যে জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকেই কিন্তু আমাদের জন্ম। আমরা যারা জাতীয় রাজনীতিতে আসছি জুলাইয়ের এই বাক পরিবর্তনের পরে, রাজনীতিতে একটা জেনারেশনাল একটা প্যারাডিম শিফটের পরে, আমাদের কিন্তু এটা একটা অন্যতম একটা দায়িত্ব এই জিনিসটাকে নিজেদের স্বকীয়তাটা বজায় রেখে একটা থার্ড ফোর্স হিসেবে নিজেদেরকে এগিয়ে নেওয়া। এরপর আমরা 5 বছর পর 10 বছর পর যখনই হয় তখন আমরা পোক্ত হয়ে যেতাম, যখন আমাদেরকে মানুষ ভিড়ের মধ্যেও চিনতে পারত, তখন আমরা এবার স্বাচ্ছন্দ্যে নির্বাচনী জোট করতে পারতাম একটা কৌশলের অংশ হিসেবে। জি, আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল বিরতিতে যাওয়ার আগে, হ্যাঁ, ইসির আসলে আপনি জিজ্ঞেস করছিলেন যে কার পক্ষ। আমি আমার বিভিন্ন টকশোতে বা ইন্টারভিউতে বলেছি, আমার এই ইসিকে কখনোই কনফিডেন্ট মনে হয় নাই। এই ইসিকে যেই দল, যেই পক্ষ, বিশেষ করে বিএনপি এবং জামাত, যে বড় দুটি দল যেভাবে প্রেশার দিতে চেয়েছে, ইসি সেই পক্ষেই কাজ করেছে। কারণ একদম শুরুতে গত বছর জুলাইয়ের মানে 24 জুলাইয়ের পরে সেপ্টেম্বরে যখন ইসি গঠিত হয়, নির্বাচন কমিশনাররা যখন নিয়োগ পায়, তখন কিন্তু এই
নির্বাচন কমিশনার নিয়োগ 2022-এর অধীনে কিন্তু এই নির্বাচন, সেই পুরনো আইনে, যে আইনকে কিন্তু বিএনপি নেতারা বাকশালী আইন বলেছিল, এবং এই একই আইনে কিন্তু এইবার নির্বাচন কমিশনাররা নিয়োগ পেয়েছে। আমরা বারবার অসংখ্যবার টিভিতে বলেছি, মিডিয়াতে বলেছি, লিখেছি যে যেই প্রক্রিয়া, যে একটা স্বচ্ছ একটা ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে কিন্তু এই নির্বাচন কমিশনাররা নিয়োগ পাননি। এরপর কিন্তু গত 7 মাস আগেও কিন্তু একবার এনসিপি ঘেরাও করেছিল, পালন করেছিল, এবং বিভিন্নভাবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যেই মতটা যেই দলের পক্ষে যাচ্ছে না সেই কিন্তু এটার বিরোধিতা করছে। ইভেন আজকে যে ছাত্রদল ঘেরাও করলো যে 3টা দাবিতে, আমি 3টা দাবি কিন্তু খুব স্পষ্ট, আমার কাছে খুব ক্লিয়ার না। যে প্রথম দাবি, তারা পোস্টাল ব্যালটের কথা বলছে। ধানের শীষ এত পরিচিত একটা মার্কা, সেটা তো এক কোনায় থাকলেও তাদের এটা নিয়ে মানে কনসার্ন হওয়ার কথা না। মানুষ ধানের শীষ খুঁজে বের করে, যে ধানের শীষে দিবে সে তো ধানের শীষ খুঁজে বের করেই দিবে, এবং না থাকলে সে তো ভোটই বোধহয় বর্জন করবে। সো এটা অপরিচিত বা ছোট কোনো দল যদি এটা করতো মেক সেন্স, কিন্তু আমি জানি না এটা কেন তাদের জন্য এত বড় হলো। সেকেন্ড, যে ওরা দাবিটা তুলেছে যে ইসি পক্ষপাতিত্ব করছে, কিন্তু অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করার দাবি জানিয়েছে। এটাও আমার কাছে খুব একটা যুক্তিসঙ্গত মনে হয় নাই। সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এটাও হয়ে যেতে পারতো। একদম দিন থেকে রাত ভর কেন তারা ঘেরাও করলো আমি ঠিক জানি না। এবং এদিকে কিন্তু এই যে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি, এইটা খুবই অ্যালার্মিং। এই ধরনের প্রার্থীরা যখন বৈধতা পাচ্ছে, সেটা বিএনপির হোক, সেটা জামাতের হোক, সেটা যে কোনো দলের হোক বা স্বতন্ত্র প্রার্থী, কিন্তু সেই অভিযোগটি করেছে যে একদিকে মব অ্যালাউ করছে বাহিরে, অর্থাৎ ছাত্র দলের কর্মসূচিকে মব অভিহিত করেছে এনসিপি, আবার বলছে যে ভিতরে দ্বৈত নাগরিক যারা আছে অন্যদের ক্ষেত্রে একরকম আইন আর বিএনপির ক্ষেত্রে আরেক রকম আইন। এটা আসলে কোনো দল না, যেই দলেরই আপনার ঋণ খেলাপি থাকবে, কারণ 24-এর পরের রাজনীতি আর এগুলা আসলে 5ই আগস্ট পরবর্তী রাজনীতি আর এগুলা অ্যালাউ করে না। আমি সবসময় একটা উদাহরণ দেই, 2008-এ কিন্তু হাসিনা তার হলফনামায় তথ্য গোপন করেছিল, এবং তার কিন্তু প্রার্থিতা বাতিল হওয়ার মতো ছিল, যেটা 2025 সালে এসে দুদক ঘোষণা করেছে যে তার প্রার্থিতা বাতিল হতে পারতো যদি এগুলো ধরা পড়তো। তাহলে কিন্তু তখন যদি 2008-এ যদি তার প্রার্থিতা বাতিল হতো, ইসি যদি নিরপেক্ষ থাকতো, আমরা এই 17 বছরের জুলুম দেখতাম না কিন্তু, তাই না? ইসি তার প্রার্থিতা বাতিল তো দূরের কথা, তার একদম তারই তো দাসত্বে ছিল, মানে দাস হয়েছিল ইসি, এবং বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখেছি সরকারের দাস হয়ে থাকতে। এবং 5ই আগস্ট পরবর্তী যে রাজনীতিতে আমরা কথা বলি, আমরা কিন্তু বলছি যে এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার অধীনে হতে হবে, এগুলো একটা নিরপেক্ষ হতে হবে। সো যেটা অ্যালার্মিং, আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই ইসির পুনর্গঠন, ইসির নিরপেক্ষতা, ইসির স্বচ্ছতা আমরা প্রশ্ন তুলব, ঠিক আছে, কিন্তু এটার কারণে নির্বাচন বানচাল করা বা নির্বাচনে অংশ নেওয়া বা নির্বাচন পেছানো, এটা কিন্তু কাম্য না। কারণ সেই 2024-এর সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন অ্যাক্টিং কাজ করছে, তাহলে আপনারা এতবার ঘেরাও করে, এতবার আন্দোলন দিয়ে, প্রত্যেকটা দলের কথাই আমি বলছি, যার যার অভিযোগ তুলে আপনারা এটা কেন সুরাহা করেন নাই? এবং এটাতে ইফেক্টেড কারা হচ্ছে? মানুষ হচ্ছে, সাধারণ মানুষ হচ্ছে। এই যে সাধারণ মানুষকে একটা ভয়ের মধ্যে রাখা, অনাস্থার মধ্যে রাখা, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি আমাদের কাম্য না। আপনারা এখন এসে যখন নির্বাচন বর্জনের কথা বলবেন, নির্বাচন পেছানোর কথা বলবেন, এটা কিন্তু শুনতে ভালো দেখায় না। কারণ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এবং এর আগে আপনাদের সবকিছু সুরাহা করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের, এটাই। এবং পাশাপাশি সরকারকে, এই সরকারকেও আমি দেখি না যে মানুষকে আস্থায় নেওয়ার জন্য, এখনো মানুষ জিজ্ঞেস করে যে নির্বাচন হবে তো, নির্বাচন হবে। আজকেও আমি এমন একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে বা কথা হয়েছে যে 500% শিওর নির্বাচন হবে না। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই যে এদের ব্যবহার। আপনি যদি এখনো নির্বাচন কমিশনের স্বচ্ছতা তুলে একদল ঘেরাও করবে, আরেক দল নির্বাচন বর্জন করার, নির্বাচনে অংশ নিবে নাকি এটা ভেবে দেখবে, এই ধরনের কথাবার্তা যখন রাজনীতিবিদরা বলে, নীতি নির্ধারকরা বলে, তখন কিন্তু মানুষ আস্থা নিতে পারে না। এবং বিশেষ করে এই একটা পরিবর্তনের পরে, একটা অভূতপূর্ণ গণ অভ্যুত্থানের পরের জাতীয় নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, আপনি তো মানুষকে আস্থায় নিচ্ছেন না। নানান ধরনের ঘটনা এটাকে
এক ধরনের অনাস্থা তৈরি করছে সাধারণ জি, মানুষের মধ্যে। ধন্যবাদ। শাহরিয়ার কবির, আজকে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন এক পক্ষের দিকে ঝুঁকে পড়েছে। আচ্ছা, আমার বোন অনেকগুলো কথা বলছে, আপনার এই প্রশ্নের উত্তর আগে আমাকে বেশ কিছু উত্তর দিতে হবে। প্রথম কথা হলো, আপনি যদি জীবনে পথ না হারান তাহলে পথের সৃষ্টি হবে না। ওই জন্য একটা বাংলা সিনেমায় বহু আগে একটা গান ছিল, পথ হারাবো বলে এবার পথে নেমেছি, হেমন্তর মোস্ট প্রবাবলি। তা আমার বোনকে এই কথাটা এই জন্য মনে করিয়ে দিলাম যে এদেশের রাজনৈতিক ইতিহাস, ক্ষুদ্র দল 10 বছর আলাদা থাকছে, শক্ত হয়েছে, তারপর বড় দলের সাথে গেছে, ইতিহাস তা বলে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছে, তখন শেরেবাংলার দল সবচেয়ে বড় ছিল। যুক্তফ্রন্টের ইলেকশনে আওয়ামী লীগ গেছে, কৃষক প্রজা পার্টির চেয়ে আওয়ামী লীগ ভালো করছে। উনি কিন্তু যুক্তফ্রন্টের কথা বলছে। 61 সালে আব্দুল হামিদ খান ভাসানী ন্যাপ করলেন। আওয়ামী লীগ তখন বৃহৎ পার্টি। ন্যাপের নেতৃত্বে, মৌলানা আব্দুল হামিদ খানের নেতৃত্বে আইয়ুব খানের পতন হয়েছে। 70 সালের নির্বাচনে ন্যাপ বৃহৎ একটা শক্তি, বললেন না ভোটের আগে ভাত চাই, বলে আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ করে দিলেন। সো পৃথিবীতে কোনো দিন আইডিওলজি আপনার থাকবে, সে আইডিওলজি নিড টু বি টেস্টেড। এটাকে বলে লিটমাস টেস্ট। আমার বোন যত সুন্দর কথা বলে, হয়তো আমি অত সুন্দর কথা বলতে পারবো না, কিন্তু লিটমাস টেস্টটা কি, যে আপনাকেই পরীক্ষিত হতে হবে, পরীক্ষা আপনাকে দিতে হবে। না আমি 10 বছর আগে পড়াশোনা করি তারপর ম্যাট্রিক পরীক্ষা দেবো, এটা না। আপনাকে 1-এ ভর্তি হবে, হওয়ার থেকে আপনাকে ওই প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তারপর বার্ষিক পরীক্ষা। আপনি যদি পরীক্ষা দিতেই ভয় পান আর ভাবেন যে না 2-4-10 বছর পর পরীক্ষা দিব, তাহলে সেটা রাজনীতির কি হবে না। আর একটা জিনিস বলি, মায়ের কোলে কি শিশু সুন্দর। বৃহৎ দলের সাথে থেকে আপনাকে কি করতে হবে, রাজনীতি শিখতে হবে। মাকে বাদ দিয়ে আপনি প্রথম দিনতে হাঁটতে পারবেন না, তাই বলে আপনি মায়ের অস্তিত্ব অস্বীকার করতে পারেন না। এটা বোনকে কিন্তু বিলীন হয়ে যাওয়ার নজিরও তো আছে। আগে বলি, আদর্শ কোনোদিন বিলীন হতে পারে না। তোহারা বাংলাদেশের ইতিহাসে তোহা সাহেবরা বড় কোনো পলিটিক্যাল পার্টি ছিলেন না, কিন্তু আজও তাদের কথা মনে হয়। মেজর জলিল, আপনি সিরাজুল আলম খান বিলীন হয়ে, কিন্তু সিরাজুল আলম খানের কথা আমার মতন লোক আজও মনে করে, এবং তাকে সেই নিউক্লিয়াস সৃষ্টি করছিল 62 সালে। সিরাজুল আলম খান যখন মারা যায় তার আগের যে মানে সাক্ষাৎকার দিয়েছেন তিনি, সেরাটনে যখন বসে থাকতেন। আজকে কেন এই কথাগুলো বলা হয়, নিউক্লিয়াস কিছু, মাজার, ফারাদ মাজারের কথা, এই লোকগুলো কি, এই লোকগুলো ইনস্টিটিউশন ইটসেলফ, এই লোকগুলো ইনস্টিটিউশন ইটসেলফ বিলীন হয়ে যায় না ভাই। মানে ছোট দলের বড় নেতা, ছোট দলের বড় নেতা হিসেবে বড় থাকবে। নেতা বলে কোনো কথা নাই। আদর্শ যদি থাকে আপনি কোনদিন বিলীন হবেন না ভাই। নজরুল অশিক্ষিত বিলীন হয়নি, রবীন্দ্রনাথ, নজরুল অশিক্ষিত বলা যাবে না, স্বশিক্ষিত। আমি বলতেছি ওই লিটার সেন্সে বলিনি, বলতেছি যে রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন দত্ত যদি এক লাইনে করেন, এরকম বহু দত্ত এদেশে আসছে, কিন্তু তারা কিন্তু কি পায়ের চিহ্ন রেখে যেতে, পদচিহ্ন রেখে যেতে পারেননি। তা আপনাকে ওর মধ্যে থেকে থেকে কি পদচিহ্ন রাখতে হবে। এটা আসল বিষয় না। এটা দ্বিতীয় কথা বলি, আমার বোন আরেকটা কথা বলছে ধানের শীষ, আমি ওনাকে অ্যাডপ্ট করে নিয়ে বলছি, শোনেন, ধয়ের আগে আছে কি চ, তার আগে আছে কি ট। তাহলে চান্দা পার্টি বলে একটা পার্টি হোক, তাহলে তো আপনি ধানের শীষের আগে চলে যাবেন। বা আপনি এক কাছে টেম্পো স্ট্যান্ড বলে একটা পার্টি হোক, তাহলে আপনি আগে চলে যাবেন। এই দুটো কথা শুনতে কি ভালো লাগলো আমার মুখ থেকে? আপনি বলতেছেন অ্যালফাবেটিক অর্ডারে, অ্যালফাবেটিক অর্ডারে আপনার যেখানে পড়বে সেখান থেকে আপনি জাম্প করে সামনে যেতে চান কেন ভাই? এই সামনে যেতে চাইছে বলে তো 17 বছর আপনাকে দেশে থাকতে পারেননি। আপনি কেন এই টেম্পো স্ট্যান্ড হতে চাচ্ছেন আর চান্দাপাটি হতে চাচ্ছেন? কিন্তু সেটা তো নির্বাচন কমিশন আগে আমার বলে ক্লিয়ার করবে না। নির্বাচন কমিশন ক্লিয়ার, নির্বাচন কমিশন তো আপনারাই যে ঠিক করতেছেন। প্রেসিডেন্ট সরাতে চালাম না, কি ঐক্যমতের সরকার তৈরি করতে চাইলাম সমস্ত রাজনৈতিক দল দিয়ে না। জুলাই সনদের গণভোট আগে হোক, তারপরে ন্যাশনাল ইলেকশন হোক না। পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের আগে কি হোক, নাকি টেস্ট কেস হিসাবে স্থানীয় সরকার নির্বাচন হোক না। অমুককে সরাও না। এই যে আমার বোন বললেন যে এনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আমি আপনাকে বলি গত 4টা দিন, আমি এখন কোর্টের
পড়ে আছি কেন? সকাল 8টা থেকে নির্বাচন কমিশনে আছি। গতকালকে আমি একজনকে ধমক দিছি, উনি নমিনেশন পেপারটা প্রথমে পেয়ে করে কি না বাদ। আপনাকে এবার চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশে সারা বাংলাদেশের একটা জায়গায় বিএনপির নমিনেশন পেপার ক্যান্সেল হয়নি কেন? সমস্ত দলের নমিনেশন পেপার কোথাও না কোথাও ক্যান্সেল হয়েছে। 300 আসনের একটা নমিনেশন পেপারে কি ডিফেক্ট ছিল না? তাই বলে কি আমি এই ইলেকশন কমিশন কেন হাসরাত আব্দুল্লাহর সাথে যে মঞ্জুরুল হাসান মুন্সি সে তো বাতিল হলো, এখন রিটার্নিং অফিসারের সাহস হয়েছে কারোটা বাতিল করার। আপনি আমি তো সে লয়ারও, আমি মুসার সাথে সে লয়ার, আর এর বললাম না। আপনি বলেন রিটার্নিং অফিসার কেন? আমি প্রথম থেকে বলছি 15 বছরের যে নেচার, এই নেচার থেকে তো এই প্রশাসন বেরোতে পারেনি। তার জন্য আপনি নির্বাচন কমিশনকে কেন দোষ দিবেন? নির্বাচন কমিশন ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। ওই প্রশাসনের উপর ভর করে তাকে ইলেকশন করতে হবে। আজকে যেটা সবচেয়ে দুঃখের বিষয় শোনেন, সেটা তো বিগত দিনেও হয়েছে। হ্যাঁ, আজকে তো সেদিনের জুলাই সনদ, আমার বোনকে কি জন্য বলতেছি, আমার বোনের উচিত কাল থেকে জুলাই সনদে যাতে হা ভোট হয়। হা ভোট হলে আমরা এমন একটা নির্বাচন কমিশন পাবো যে নির্বাচন কমিশন ক্যান স্ট্যান্ড ইন হিজ অন ফুটিং। কারণ কোনো রাজনৈতিক দল তো চায় না এখানে ইনস্টিটিউশনালাইজেশন হোক, সেটা জামাত ইসলাম হোক, বিএনপি হোক, তা না। আমরা মানুষরা কেন এই দ্বিতীয় স্বাধীনতা বলতেছি? নতুন বন্দোবস্ত মানে কি? আমরা সবাই সরে যাব, আবার রক্ত দিবে কেউ? এটা এবার সুযোগ, কি সুযোগ? এই সনদটা কিসের? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন একদিকে, আর একদিকে প্রকৃত স্বাধীনতা উপভোগ করার সুযোগ। এই সুযোগকে আমি নিব না। আমরা কি চলে যাবো এখান থেকে? না, তোহারা টিপু বিশ্বাস সঙ্গে চলে যায় না, তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোনোদিন আপোষ করে না। এই জন্যই সবসময় বলা হয় আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। এবং এই সংগ্রামটা কিসের? এই ইনস্টিটিউশনকে রক্ষা করার। এই ইনস্টিটিউশন নাই, ভেঙে পড়ছে। এই যে বললেন যে বোন কিসের শপথ নেবেন? কনস্টিটিউশনই তো নাই। 2/3 কনস্টিটিউশন অকার্যকর। নির্বাচন কমিশন তৈরি করবেন কিসের মধ্যে দিয়ে? আপনি নির্বাচন কমিশন যে তৈরি করলেন, তো আপনারা ছাত্র উপদেষ্টারা ওখানে ছিলেন, আপনারা কেন সেদিন বললেন না আমরা এটা মানি না? আপনাদের উপদেষ্টারা তো ওখানে ছিলেন রে ভাই যেদিন তৈরি করা হয়। আজকে কেন বলতেছেন এই কথা? আপনারা সবার তো বায়োডাটা দেখছেন, দেখে কি বলছেন না এদেরকে মানি না? তখন তো এটা ছিল যা বলবেন তাই হবে। ওই যে কিন্তু লাস্টের কথাটা যেটা বোন বলছে ওটার সাথে একমত, যা হয়েছে হয়েছে। আজকে আপনি মবের কথা বলছেন, মব না, ইলেকশনের যে শিডিউল তফসিল দেওয়ার পরে এইভাবে ইলেকশন কমিশনের সামনে আপনি লোকজন দাঁড় করায় দিলেন কি জন্যে? আপনি বলতেছেন আমি গণতন্ত্রের ধারক বাহক। আজকে তো এটা অস্বীকার্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র প্রবর্তন করছেন, বাকশাল থেকে দেশের মানুষকে মুক্তি দিচ্ছেন। আপনি আবার বাকশালের প্রতিধ্বনি কেন আমি শুনতে পাচ্ছি? প্রতিবাদ করবে না? হ্যাঁ, প্রতিবাদ করবে, তার ভাষা আছে। যান সরদিতে যান, ওখানে কেন? আপনি ওখানে যে কালকে কেন ছেলে একটা প্রার্থী, তার কি মত প্রকাশের স্বাধীনতা থাকবে না? 15 বছর তো ছিল না, তার আপনি জামা কাপড় কোট ছিঁড়ে ফেলে দিলেন। গতকালকে আপনি দেখছেন হাসনাতের সাথে কি ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস বলি শোনেন, এনসিপি কি পথ হারাইছে এ কথা যদি কেউ বলে, না, সে পথ হারায় যাবে। এনসিপির এই সন্তানেরা, এই যে বোন যেটা বললো যে সবার, হ্যাঁ সবার, 15 বছরে এই সবাই বালুর ট্রাকও সরাতে পারেনি। এই বোনেরা এরা হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা। এরা বের হয়েছে বলে, মা বোনেরা বের হয়েছে বলেই আমি যখনই এই যে নির্বাচন কমিশনে যাই সবসময় রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে এই ফারাদের ছবিটা দেখি এবং মনে হয় ওটা তো আমার ছেলে, ওটা তো আমার ছেলে। এই উদ্ভুত্থানে তো আমার সন্তানের রক্ত আছে। তাহলে এই রক্তের জন্য কি আমি দাঁড়ায় থাকবো না? দাঁড়ায় থাকবো, অটল হিমালয়ের মতন। পৃথিবীতে যা কিছু ঘটুক, কিন্তু আমি সংস্কার করে ছাড়বো ইনশাল্লাহ। এই জন্য জুলাই সনদ, এই জন্য ভোট হতেই হবে। তুমি নির্বাচন কমিশনার যা করতেছো করো, মাঠ আমি পাহারা দিব, মাঠ আমি পাহারা দিব। ইলেকশন কমিশন তো আমি বলতেছি এই সময় কোনোভাবে সম্ভব না। আপনি একটা জিনিস বলেন, আজকে কয়টা ছেলে আসছে ওখানে? আপনাকে আর্মি ডাকতে হলো কেন? আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওখানে গেলেন, বলতে পারতেন না ছেলেগুলোকে এই তোমরা প্রতিবাদ করবা? কিন্তু এইভাবে কি জন্য? জানেন আমি ওখানে দুপুরে খেতে যাচ্ছি, তখন আমাকে বলতো তারা যাতা কথা বলছে। এর নাম গণতন্ত্র? এর নাম গণতন্ত্র? তা আপনি যে দল গণতন্ত্রে বিশ্বাস করেন না তাকে আমি রাষ্ট্রের ভার দেব? এনসিপি তো সেজন্য বলছে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার ব্যালেন্স করছি, করে দেখছি বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরোধী না, সেজন্য জামাতের কাছে যেতে বাধ্য হয়েছে। আমি বোনকে সামনে বলছি যে বোনরা কোনটা বেছে নিবে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পক্ষে যারা বলবে আমার দেশে ফেরাটা আমার উপর নির্ভরশীল না, তাদের পক্ষে যাবে,
না যারা বলবে যারা এই দেশে মাটি কেন্দ্রে ছিল বেগম খালেদা জিয়ার মতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে, তাদের পক্ষে থাকবে। এই জাতিকে, এই মানুষকে এই সিদ্ধান্ত নিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই। তাজনুবা জামান, Sorry, আমি হয়তো জোরে কথা আপনার বলে কাছে আমার প্রশ্ন থাকবে যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, কেউ কেউ অভিযোগ করছে যে সরকার গণভোটের হায়ের পক্ষে বা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারেনি। আরেকটি বিষয় আপনাকে প্রশ্ন করি যে এনসিপি জুলাই সনদে সই করেনি, জুলাই সনদে স্বাক্ষর করেনি জুলাই আন্দোলনের অন্যতম মানে যোদ্ধাদের দল এনসিপি। এই যে স্বাক্ষর করা না করা গণভোটের বিষয়, এগুলিও কি আপনি সময়ের হাতে ছেড়ে দিবেন? না, সময় না, এখানে তো স্পেসিফিক কারণ ছিল। যখন তারা এটার একটা জুলাই ঘোষণাপত্রের মতো যাতে এটা একটা কাগজে ব্যাপার না হয়ে যায়, সেজন্য একটা এটার আইনি ভিত্তি যাতে থাকে, এবং খুব সুস্পষ্ট কারণেই কিন্তু তারা তখন সই করে নাই। সো আর পরবর্তীতে যে এখন আপনি যে প্রশ্নটা করলেন যে গণভোটের ক্ষেত্রে সরকার, আমরা কিন্তু যেই বিষয়গুলোতে প্রত্যেকটা রাজনৈতিক দল একমত হয়েছে যে 30টা বিষয়ের মধ্যে, সেটাতে কিন্তু কোনো দলের কোনো আপত্তি নাই, নোট অফ ডিসেন্ট ছাড়া। তাহলে আপনার এই জুলাই সনদটা গণভোটে জনগণ দ্বারা অনুমোদিত হয়ে আসবে। মানে জনগণ যদি এটাতে হ্যাঁ ভোট দিয়ে এটাকে জয়যুক্ত করে, তাহলে জুলাই সনদটা মানুষের থেকে একটা অনুমোদন প্রাপ্ত হবে। এবং এটার মাধ্যমে কি হবে যে আমাদের যে এই বিভিন্ন যে আমরা সরকারকে বা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা, ভারসাম্য রক্ষার যে কথা আমরা বলি, সেটার দিকে আমরা বেশ কয়েক ধাপ এগিয়ে যাব। এখন সরকার এটার প্রচারণা চালাচ্ছে। আমি তো চাই যে জুলাই সনদ হাতে জয়যুক্ত হোক, এবং এই সরকারের ম্যান্ডেট কিন্তু গণ অভ্যুত্থান। মানে এই গণ অভ্যুত্থান না হলে কিন্তু এই অন্তর্বর্তী সরকার বা এই জুলাই সনদ বা এই আলোচনা কিছুই আসতো না। তাহলে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই মনে করি যে সরকার যে প্রচারণাটা চালাতে পারে, কারণ এই কাজটার জন্যই কিন্তু এসেছে। কেমন যেন সরকার নিশ্চয়ই বলবে না যে আমরা ফ্যাসিস্টদের বিচার চাই না। হ্যাঁ, এটাতে তো তাহলে হয়ে গেল যে না, সরকার নিরপেক্ষ থাকতে হবে, ফ্যাসিস্টের বিচার চাওয়া যাবে না। তো সংস্কারের ক্ষেত্রেও কিন্তু তাই, যে কেন তারা সংস্কার চাইতে পারবে না, কারণ এটাই তো তাদেরকে এই দায়িত্বটা দিয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে গত 1.5 বছরে এই অন্তর্বর্তী সরকারের যে জনপ্রিয়তার পারদ যেভাবে নেমেছে প্রতি মাসে, প্রতি সময়ে, আমার এটা একটা নিজের একটা আশঙ্কা যে মানুষ এটাকে নেতিবাচকভাবে নেয় কিনা। কারণ আপনি দেখেন যে সরকার সেই সামান্য ব্যাটারি চালিত রিক্সা যেখানে থেকে শুরু করে প্রতিদিনকার যে যাতায়াত ব্যবস্থা, আন্দোলন, রিসেন্টলি 7 কলেজের এই আন্দোলনের সময় যে জনদুর্ভোগ এবং মবের কারণে, আবার কিন্তু 7 কলেজের আন্দোলনের হুমকি আছে, এবং গত 1.5 বছরে শুধু মবের কারণে শিকার হয়ে 197 মানুষ মারা গেছে। এই বিভিন্ন কারণে, বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতির কারণে, নানান কারণে এই যে অন্তর্বর্তী সরকারের প্রতি যে মানুষের একটা ক্ষোভ আছে, সেটার প্রভাব না আবার এই গণভোটে পড়ে। তারা গণভোটে, এটা হচ্ছে আমার একটা পার্সোনাল মানে অবজারভেশন আর কি, কিন্তু তারা যে এই প্রচারণাটা চালাচ্ছে, এটা চালানোটার উচিত বলেই আমি মনে করি। কারণ অনেক মানুষ তাদের যে অ্যাক্সেসটা আছে, ধরেন বিটিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা যেভাবে তৃণমূল পর্যন্ত এই জুলাই সনদকে নিয়ে যেতে পারবে, সেটা হয়তো অন্যান্য রাজনৈতিক দল, যদিও খুব গুড নিউজ যে প্রত্যেকটা রাজনৈতিক দলে আমি দেখলাম যে গণভোটের হ্যাঁ পক্ষেই কিন্তু কথা বলছেন। সো এটা তো একটা, কিন্তু সরকার যখন বলবে সেটাতেও কিন্তু একটা ইতিবাচক প্রভাব পড়ে, যদি না সরকারের জনপ্রিয়তা এটাকে প্রভাবিত করে আর কি। না ভোটের পক্ষে কারা? আচ্ছা, তার আগে আমার বোন যে কথা বললো সেটা একটু আবার পরিষ্কার করে নিই। 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল, এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপেল মাহমুদরা রাত দিন 24 ঘন্টা গান গাইত। কাকে? বাংলার স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য। ওখানে মানুষ বসে থাকতো রেডিও নিয়ে, কার কথা শোনার জন্যে। সে গেদু ভাই না কি যেন একটা ছিল, খুব কমিক করে, খুব সুন্দর করে বলতো, মেরে দিয়েছে পাকিস্তানকে।
রাত ভর মানুষ বিবিসিকে বসতো। তখন তাহলে সারা জাতি যেখানে ঐক্যমত, তখন আপনি সরকারকে আলাদা করতে পারেন না। তখন বলতে পারেন না ওটা আওয়ামী লীগের সরকার, ওরা কেন স্বাধীনতার পক্ষে কথা বলবে, ওরা কি থাকবে, নিরপেক্ষ থাকবে। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 77 সালে তার হানা ভোটের সময় হেলিকপ্টার দিয়ে হার পক্ষে যাতে মানুষ ভোট দেয় সেজন্য লিফলেট বিলি করা হয়েছে। একই কাজ করছে কে, এরশাদ সাহেব। 1991 সালে পার্লামেন্ট ইলেকশনের যে রেফারেন্ডাম হলো, একই কাজ হয়েছে, রেডিও টিভি সমস্ত জায়গায়। হঠাৎ করে আজকে কেন একটা গোষ্ঠী সরকার বলে আলাদা করতে যাচ্ছে? সরকার মানে তো আপনি, সরকার মানে তো আমি, এ সরকারের তো আলাদা কোনো এক্সিস্টেন্স নাই। ইউনূস সরকার মানেটা কে? ইউনূস সরকার আমি আপনি। ইউনূস সরকার তো আলাদা কোনো রাজনৈতিক দল না, আমাদের প্রতিপক্ষ না। দ্বিতীয় কথা যেটা আমার বোন বললো, আর একটা, মানুষের শোনেন, একদিনেই সন্তান চাইলে হবে না, 10 মাস ওয়েট করতে হবে। আজকে এই যে যত কথা বলতে পারতেছি 15 বছর পারিনি। এখান থেকে বাসায় ফিরে যাবো ইনশাল্লাহ। কেউ আমাকে তুলে নিয়ে অন্তত আয়না ঘরে নিয়ে যাবে না। আজকে বারবার আসার সময় দেখি কি সুন্দর এই জুলাইয়ের জন্যে কি হচ্ছে, জাদুঘর হচ্ছে। আজকে এরকম কথা আমাকে শুনতে হয় না যে আপনি অমুক দল করেন, অতএব এই আমি হচ্ছি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমি কোর্টের যেহেতু আছি, কোর্টের কথা বললাম। আজকে যে কোনো জায়গায় আমি প্রতিবাদ করতে পারি। আর যেটা মবের কথা বললেন, এই মব শব্দটা তৈরি করছে কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের সাপোর্টাররা। তারা এই মব বলতে 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 একসময় যে বলবে কি ধাম করে জুলাইটাও মব ছিল। যেটা আমি প্রথম দিন থেকে বলতেছি, মব শব্দটা পরিহার করেন। মব বলে কিছু হয়নি, জুলাই কোদের মব ছিল না। আজকে যে বোন উদাহরণ দিলে 100 কত জানা যায়, মব বলে কিছু ছিল না। ছাত্ররা তাদের আন্দোলন করছে, আমি নিজেও আন্দোলন করছি। আমার সময় কারেন্ট থাকতো না, পড়াশোনা করা যেত না হারিকেন দিয়ে, আমি যে পিডিবি ঘেরাও করছি, তো সেটা কি মব ছিল? আজকে ছাত্ররা যদি বলে তাদের কলেজগুলো এক জায়গায় করে একটা ইউনিভার্সিটি করা হোক, এতে অন্যায় কি আছে? আপনি শোনেননি বলে আমি প্রতিবাদ করব, এবং প্রতিবাদ করে আমি রাস্তা বন্ধ করব। এটাই বাংলার সংস্কৃতি, আজকের না, সে অসহযোগ আন্দোলন থেকে সুভাষ বসুরা তাই করে আসছে। হঠাৎ করে আপনি মব শব্দটা আপনি বুঝতে পারতেছেন না, আপনার মধ্যে মব ঢুকাই দিয়ে একসময় বলে দিবে জুলাই মব ছিল, ধরো এগুলোকে, এরা পুলিশ মারছে, এদেরকে বিচার করো। এটা করা যাবে না। এই সূক্ষ্ম জিনিসটা বুঝতে হবে। আর আপনি বলছেন নায়ের কথা, এর মধ্যে উত্তর দিয়ে দেন না। কারা চায়? যারা হাসিনার বিচার চায় না, যারা এদেশে আবার স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, যারা আবার এদেশে কি কায়েম করতে চায়, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, যারা গণতান্ত্রিক ইনস্টিটিউশন চায় না, তারাই কি করবে? এর না বলবে। এবং এই নাটা কি? এই যে আমি গতকালকে বোধহয় বলছিলাম, আমাদের আসাদ ভাই সাবেক অ্যাটর্নি জেনারেল, উনি বলছেন মুজিববাদ একটি আদর্শ। অবশ্যই আদর্শ, নাৎসিজম একটা আদর্শ, কিন্তু এই আদর্শকে ধারণ করা যাবে না। এই আদর্শকে পৃথিবীর কোথাও ধারণ করে না। এক্সট্রিমিজমকে কোথাও ধারণ করতে পারেন না, উগ্রবাদকে আপনি ধারণ করতে পারেন না, এবং বলতে পারেন না এই আদর্শকে আমি টিকিয়ে রাখবো। এই আদর্শকে টিকিয়ে রাখবো, একটা মানুষকে আপনি জলজ্জান্ত পুড়িয়ে ফেলে দিলেন, এটা কোনো আদর্শ হতে পারে না। ওটাও একটা আদর্শ যারা পুরাইছে, কিন্তু সে আদর্শকে আমি টিকিয়ে রাখতে পারি না। আজকে জুলাই সনদের বিরুদ্ধে যারা না ভাববে, সেটাকে যদি আদর্শ বলেন এবং সেটাকে যদি পেট্রোনাইজ করেন, তাহলে আপনি সেই ভারতীয় আধিপত্যবাদের পেতাত্তা। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ জানাই। 30 সেকেন্ড কি একটু সুযোগ? আচ্ছা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধ আলাপ কিন্তু আমরা খুব বেশি করছি এবং আমাদের স্লোগানেও এটা আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ভারতীয় আধিপত্যবাদ বা আগ্রাসন বিরোধী কথা আমরা যখন বলবো, আমাদের এখন সুস্পষ্ট নীতি লাগবে। আপনি জানেন যে গত 2 অর্থ বছরে আমদানি প্রবৃদ্ধি ভারতে কিন্তু 7.3% মানে বেড়েছে। সো আমরা কিভাবে তাদের উপর থেকে আমাদের নির্ভরতাটা কমাবো এবং নীতি, এবং এই রাজনৈতিক দলগুলো বা যারাই এই আগ্রাসন বিরোধী কথা দিয়ে স্লোগান রাজপথ মাতায়, তাদের কাছ থেকে আমরা নীতি মানে আশা করব, রোড ম্যাপ আশা করব, যে আমরা কিভাবে সমানে সমান হয়ে কথাটা বলতে পারবো, যে টেবিলে আমরা সমান সমান নিয়ে আমরা কথাটা বলবো। এই জিনিসটাতে আমার কাছে মনে হয় এবার মনোযোগ ঘোরানো উচিত। এবং যখন রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার দিবেন, যারা সরকার গঠন করবেন, যারা বিরোধী দলে থাকবে, তারা যাতে সুস্পষ্ট রোডম্যাপ দেয় যে ভারতীয় আগ্রাসন বিরোধী বলতে তারা এইভাবে সেটা থেকে মুক্তি পেতে চায় বা সেটাকে মোকাবেলা করতে চায়। ধন্যবাদ আপনাদের দুজনকেই ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন
ভালো থাকুন, নিরাপদে থাকুন।